এবার আমাদের কি হবে? তোদের বাবা তো আমাদের ছেড়ে চলে গেল, কেমন নিষ্ঠুর ভাবে চলে গেল সে। বিয়ের বয়সে দুটো মেয়েকে আমার কাঁধে চাপিয়ে দিয়ে গেল। এখন আমি কি করব? আমি যে একদম অসহায়। মা, ও মা, তুমি এত কান্নাকাটি করো না। বেশি কান্নাকাটি করলে যে তোমার শরীর খারাপ করবে। কান্নাকাটি করব না তো কি হাসাহাসি করব? তোর বাবা যা টাকা জমিয়েছিল সব তো শেষ হয়ে গেছে। এবার কিভাবে আমাদের সংসার চলবে? তুমি কান্নাকাটিটা বন্ধ করো মা। বিধাতা ঠিক একটা না একটা উপায় বলে দেবে। তুমি কাঁদলে আমাদের সামলাবে কে? নিজেকে একটু শক্ত করো। পারছি না রে মা, আর পারছি না। তোর বাবা এতদিন শয্যাশায়ী ছিল, ডাক্তার বৈদ্যের পেছনে কম টাকা তো খরচ হয়নি। তারপর এবার সব টাকা শেষ হয়ে গেছে। কি যে হবে? মা, আমাদের হোটেলটা প্রায় 6 মাস ধরে বন্ধ হয়ে গেছে। আমরা ওটাকে আবার শুরু করতে পারি তো? হ্যাঁ মা, বোন ঠিক বলেছে। বাবার হোটেলে তো প্রায় ভালোই খরিদ্দার আসতো। আবার শুরু করলে ভালোই বিক্রি হবে, কিছু টাকাও উপার্জন হবে। বাবা এমন হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে সেটা তো আমরা কেউই ভাবতে পারিনি। এই বয়সে আমি হোটেল চালাবো? ভালোভাবে নড়তে চড়তে পারি না। তুমি কেন চালাতে যাবে? আমি আর বোন আছে কি করতে? আমরা দুজন সব কিছু সামলে নেব। তুমি বাড়িতে রান্না বান্নাটা আস্তে আস্তে করে রেখো। কিন্তু তোরা বিয়ে করে চলে গেলে আমার কি হবে? আর তোদের তো বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ের কথা ছাড়ো মা। যে ছেলে আমার সাথে সাথে তোমারও দেখাশোনা করবে, একমাত্র তাকেই বিয়ে করব। নইলে আমরা বিয়ে করব না। দিদি, কাল থেকে কিন্তু তাহলে আমরা হোটেল খুলছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে সকাল করে উঠে পড়তে হবে। আচ্ছা শোনো না, আজকাল তুমি একটু বেশি টাকা খরচ করে ফেলছো। আমি হিসেব করে দেখেছি। আরে তাতে কি হয়েছে? যেগুলো শখ ছিল সেগুলো আস্তে আস্তে পূরণ করে নিচ্ছে। আর সব শখ পূরণ করতে একটু টাকা খরচ তো হবেই। হ্যাঁ, স্বপ্ন শখ সবই পূরণ করো, কিন্তু এত টাকা নষ্ট করে ফেললে আমাদের সংসার চলবে কিভাবে? তুমি তো জানোই না, আমার উপার্জন আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। তাই আমি এত মন খুলে খরচ করতে পারছি। এবার যত দিন যাবে আমার উপার্জন তত বাড়তে থাকবে। কিন্তু কিভাবে বৃদ্ধি পাচ্ছে? কই, আগে তো বৃদ্ধি পায়নি। আমাদের গ্রামের যে ছোট হোটেলটা ছিল সেটা প্রায় 6 মাস কাল বন্ধ। যে ব্যক্তি হোটেল চালাতো সে মারা গেছে। আমি ওষুধ খাইয়ে মেরে ফেলেছি যাতে ওর হোটেল বন্ধ হয়ে যায় আর আমি লাভবান হতে পারি। কি? শুধুমাত্র কটা টাকা উপার্জনের জন্য তুমি মানুষটাকে মেরে ফেললে? এই টাকা তোমার কপালে সইবে তো? আহ গিন্নি, তোমার মুখে কি কোনো ভালো কথা আসে না? এত কষ্ট পরিশ্রম করে এই জায়গায় দাঁড়িয়েছি, সব সময় শুধু অলুক্ষণে কথা। কোথায় বলবে হ্যাঁ আরো উপার্জন করো তা নয়। আমি কিছু বলবো না বাবা, কিছু বলতে গেলেই আমার দোষ। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, আমি ঘরে গেলাম। গ্রামে একমাত্র আমার হোটেল, আমি যত টাকাই খাবারের দাম করি না কেন বিক্রি আমার হবে, তাই আবার দাম বাড়াবো। আরে খুড়ো যে, তা এই সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে? এই তো পাতো ভ্রমণে বেরিয়েছি, তা তুই কোথায় গেছিলিস? হ্যাঁ, আমি এই প্রাতঃভ্রমণ করে ফিরছি। তা তুমি এসব কবে থেকে শুরু করলে? আর বলিস নে, আগের দিন ডাক্তারের কাছে গেছিলাম। বললে ভালো থাকতে গেলে হাঁটাহাঁটি করতে হবে, একটু ব্যায়াম যোগাসন এসবের চর্চা রাখতে হবে। তোমার তো বয়স হচ্ছে, এগুলো করা তোমার দরকার। আমিও এসব আগে থেকেই ভেবেই আজকে থেকে প্রাতঃভ্রমণ শুরু করেছি আর কি, এই নিয়ে যাতে পরে কোনো অসুবিধা না হয়। বাহ, তোর জ্ঞান তো খুব টনটনে।
তা আজকে কোনো কাজ আছে নাকি? না হলে তুই আর আমি বসে আড্ডা দিতাম। হ্যাঁ, একটা ছোট্ট কাজ আছে। এখন যে বসে আড্ডা দিলে খাবারটাও জুটবে না। হোটেলে খাবারের দাম শুনেছো? খাবারের দাম শুনে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে। হ্যাঁ, ওই অল্প অল্প কানে আসছিল, তবে ঠিক জানি না কি হয়েছে বলতো। আমাদের গ্রামের ভাতের হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার পর রফিকুল সুযোগ নিচ্ছে, সে তার হোটেলের খাবারের দাম বাড়িয়ে দিয়েছে। এবার তুমিই বলো, আমাদের মতো মিস্ত্রির ওই হোটেলটাই তো ভরসা। আর রাতে নিজে রান্না করে খাই, রোজ দুপুরে অত টাকা খাবার পেছনে দিয়ে দিলে থাকবেটা কি? বাবা, এত কিছু হয়ে গেছে আমি তো জানি না। আসলে ঘর থেকে তেমন বের হই না তো, তাই শুনিনি। তুমি বলো খুড়ো, এভাবে খাবারের দাম বাড়লে কি করা হবে? হ্যাঁ, আমাদের ওই কাকা ছিল যে এত অল্প দামে পারতো খাবার দিত, যাতে গ্রামের মানুষের কোনো অসুবিধা না হয়। আর রফিকুল তো আর কি বলি, যা ভাবে সংসার চলছে আমি জানি, মানে হ্যাঁ। কি আর করবি বল, এভাবেই চালাতে হবে, না হলে আর উপায় কি? আমারই কপাল, কে আর কি করবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, আমি বাড়ির দিকেই যাই। অবশেষে আমরা হোটেলটা খুলে ফেললাম। জানিস বোন, এই হোটেলটা বাবার সব থেকে প্রিয় ছিল। হ্যাঁ, আমি জানি, আমি দেখেছি বাবার যখনই মন খারাপ হতো তখনই এই হোটেলে চলে আসতো। বাবার এই হোটেলটাকে আমাদেরকেই কিন্তু চালাতে হবে, বাবার স্বপ্ন পূরণ করতে হবে আমাদের। হ্যাঁ, বাবার সব স্বপ্ন আমরা পূরণ করবই। বাবা চেয়েছিলেন যাতে গ্রামের সকল মানুষ আমাদের এই হোটেলে খেতে পারে, তার জন্য কত কম দাম রাখতো খাবারের। আমরাও কিন্তু এই রকমই রাখবো। হ্যাঁ রে বোন, আমরা শুধুমাত্র ব্যবসা করার জন্য এই হোটেলটা খুলিনি, আমরা মানুষের সেবা করার জন্য খুলেছি। কিন্তু দিদি, আমাদের হোটেলে লোক আসবে তো? এতদিন হোটেলটা বন্ধ ছিল, তার উপর আমাদের সামনে এই বড় হোটেলটা রয়েছে। আদেও কেউ আসবে আমাদের এই হোটেলে? কি জানি, প্রথম দিন তেমন বেচাকেনা নাও হতে পারে, তবে অল্প দাম রাখলে গরিব মানুষেরা তো খেতে পারবে, এতেই আমাদের শান্তি। এবার বেশি না বকে তাড়াতাড়ি আনাজগুলো কেটে ফেল, দেখ আমারগুলো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি তাড়াতাড়ি করছি, তুই গিয়ে রান্না চাপানোর বন্দোবস্ত কর। তোমার কি ব্যাপার বলো তো? তুমি এখনো পড়ে পড়ে ঘুমাবে? কখন ভোরের আলো ফুটেছে, বাবু এখনো শুয়ে শুয়ে ঘুমোচ্ছেন। ওঠো ওঠো, হোটেলে যাবে না নাকি? কেন কানের কাছে খ্যাঁচর ম্যাচর করছো বলো তো? একটু শান্তিতে ঘুমাতে দেবে না নাকি? বলছি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে না নেই? বাড়িতে শাকসবজি কিচ্ছু নেই, রান্না করবোটা কি? তুমি যে আমাকে বিরক্তির ভাব দেখাচ্ছ। আরে আমার তো হোটেল আছে, হোটেল থেকে দুপুরে খাবার নিয়ে চলে আসবো, শুধু শুধু ঝামেলা করে। হ্যাঁ, এখন তো আমি ঝামেলা করছি। কটা বাজে দেখেছো? হোটেলে তো যাওয়ার নাম গন্ধ নেই। আরে হোটেলে কর্মচারীগুলোকে কি এমনি এমনি টাকা দিচ্ছি নাকি? ওরা আমার সব কাজ করে দেবে, ভাল লাগে না। করলে করুক, তবে আমি তোমাকে আর ঘুমোতে দেব না। যাও গিয়ে হোটেলে বসো, তবে কর্মচারীরা ভালোভাবে কাজ করবে। মালিক হয়ে নিজে যদি এত অলস হও, কর্মচারীরা তো ফাঁকি মারবেই। সকালবেলাতেই চেঁচামেচি ভালো লাগে না, জানো তো, বাড়িতে একটুও শান্তি নেই। ও, এখন যত দোষ নন্দ ঘোষ। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তুমি যা পারো করো, আর আমাকে একটা কিছু বলতে আসবে না। আরে তুমি এত রেগে যাও কেন বলো তো? আমারও রাগ ধরে যায় মাঝে মাঝে, কেন যে একে বিয়ে করতে গেছিলাম। এই যে শোনো, আমার বিয়ের পণের টাকাতেই তুমি এত বড় হোটেল খুলতে পেরেছো, না হলে না তোমার এক ফুটো কড়িও ছিল না, আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ, সব সময় এই কথাটাই খোঁটা দিয়ে যাও না। তোমার সব টাকা আমি ফিরিয়ে দিচ্ছি, যাও। এখন তোমার কাছে টাকা হয়েছে তাই তুমি দিয়ে দিচ্ছ। বিপদে তোমাকে আমার বাবাই সাহায্য করেছিল, তখন তোমার কাছে একটা কানা কড়িও ছিল না। যা পারো করো, আমি আর কিচ্ছু বলবো না। কাকিমা, তুমি এখন বসে বসে বাসন পরিষ্কার করছো? এই বয়সে তোমার বিশ্রাম নেওয়ার কথা। আরে
আরে বাবা মহেন্দ্র, তুই কি বলবো আর তোকে, বাসন পরিষ্কার না করলে কে করবে? কেন কাকিমা, নীলা কমলা কোথায়? ওরা তো বাড়ির সব কাজ করতে পারে। ওরা যদি বাড়িতে থাকতো তাহলে আর আমি কেন করতে যেতাম বল? তোর কাকার ভাতের হোটেলটা ওরা আজকে থেকে আবার শুরু করেছে। ওরা দুজনেই হোটেলে আছে। ও বাবা, তাই নাকি? এ তো ভারী খুশির খবর। এই বয়সে ওরা আবার এসব করতে গেল। মেয়ে দুটোর বিয়ের বয়স হয়ে গেল, এদিকে আমার বয়স হয়েছে, আর পারি না। কি যে হবে, চিন্তায় চিন্তায় আমার মাথাটা ফেটে যাচ্ছে। কাকিমা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। বিধাতা চাইলে ঠিক সবকিছু হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে তোমার জন্য বাজার নিয়ে এসেছি, এগুলো নাও। বাবা, আবার কেন এসব আনতে গেলি? কাকিমার বাড়িতে এসেছিস, এমনি আসা যায় না। কাকিমা, আগে তো আমি এমনি আসতাম, কাকু মারা যাবার পর থেকে আমি তোমাদের অবস্থা দেখেছি। আর তাছাড়া তোমাদের এই ভাইপো মানে ভালোই তো টাকা উপার্জন করে, কাকিমাকে কদিন বাজার করে দিয়ে যেতে পারে না? বড্ড পাকা পাকা কথা শিখেছিস বল। সেই কোন ছোটবেলায় দেখেছিলাম, ছেলেটা কত বড় হয়ে গেল। বিধাতা যেন সব সময় তোকে আশীর্বাদ করুক। এখন আমি এইগুলোই দিতে এলাম। এগুলো ধরো, আমার আরো কাজ আছে গো, এখন দাঁড়ালে হবে না। বাবা, বাবা সাবধানে কাজকর্ম করিস। আর হ্যাঁ, আজকে অবশ্যই আমাদের হোটেলে যাবি। আজকে আবার নতুন করে আমাদের হোটেলটা খুললো। অবশ্যই কাকিমা, আমি আসছি। বোন, আমাদের সমস্ত রান্না তৈরি, এবার শুধু কাস্টমার আসার পালা। অনেক দিন পর এত রান্না করলাম, জানি না কেমন খেতে হবে। এই হোটেলটা আবার কে খুললো? বেশ তো বন্ধ হয়ে গেছিল, আবার কে খুলেছে? এত চেষ্টার পর হোটেলটাকে বন্ধ করেছিলাম, আবার খুললো কে? আসুন আসুন, হোটেলে খাবেন নাকি? ছোট হোটেলে খাই না। এই যে তোমাদের হোটেলের সামনে বড় হোটেলটা দেখছো, এই হোটেলের মালিক আমি। আবার হঠাৎ হোটেল খুলে ফেলেছো কেন? ও আচ্ছা আচ্ছা, আমার বাবার স্বপ্ন আমরা পূরণ করতে এসেছি। বাবা তো হঠাৎই মারা গেলেন, তারপর থেকে হোটেলটা বন্ধ ছিল। কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল খুব অল্প টাকায় গোটা গ্রামকে খাওয়াবে। স্বপ্ন আমরা পূরণ করতে এসেছি। তার মানে তোমরা খুব অল্প টাকায় খাবার বিক্রি করবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, যেটা করলে গ্রামের মানুষের সুবিধা হবে আমরা সেটাই করব। তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, আজকে এক্ষুনি হোটেল বন্ধ করে দাও। এত কম দামে খাবার বিক্রি করলে আমার হোটেল চলবে না। দরকার পড়লে তোমরা আমাদের হোটেলে কর্মচারী হতে পারো। আপনি আমাদের ভয় দেখাচ্ছেন? আমরা আপনার ভয়ে পিছপা হব না। আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করেই ছাড়ব। এক্ষুনি যদি হোটেলটা বন্ধ না করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আরে এখনো তুমি আমাকে ভালোভাবে চেনো না, তাই এখনো ভালোভাবে বলছি, গুটিয়ে নিয়ে চলে যাও। এই মশাই, আপনি আপনার কাজ করুন তো, আমাদেরকে আমাদেরটা করতে দিন। যত সব উল্টো পাল্টা লোক। আবার আমাকে অপমান! তোমার ব্যবসাও তুলে দেব আর আমার অপমানের বদলাও নেব। ভালো কথাই বললাম, শুনলে না তো? এবার দেখো শুধু কি হয়। নীলা, কমলা, আজকে আমি সত্যি খুব খুশি হয়েছি। কাকুর হোটেলটা তোরা আবার শুরু করেছিস। তোদের দুই বোনের মধ্যে একটা আলাদা রকম ক্ষমতা আছে রে, তোরা কখনো আলাদা হোস না। না গো, আমরা দুই বোন আমাদের মায়ের জন্য সবকিছু করব। সত্যি, বাবাকে কত মানুষ ভালোবাসতো। প্রথম দিন হোটেল খুলতেই এত ভিড়। তোরা এইভাবে চালিয়ে যা, আমি তোদের পাশে আছি। শুধু আমি নয়, গোটা গ্রামের লোক তোদের পাশে থাকবে। হ্যাঁ, কারণ সামনের হোটেলটায় খাবার নামে লুটপাট করে নেয়, খাবারের এত দাম। আচ্ছা আচ্ছা, এখন ওসব ছাড়ো। আজকে ওই লোকটা এসে আমাকে ধমক দিয়েও গেছে। ওসব বাজে কথা। তুমি কি খাবে বলো? আমি আর কি খাবো, মিস্ত্রি মানুষ, দুমুঠো ভাত মাছ দিলেই হবে। বোন, মহেন্দ্র দাদার জন্য ভাত আর মাছের থালাটা নিয়ে আয়। আজকে তুমি পেট পুড়ে খাও। আর হ্যাঁ, সকলকেই বলছি, আমাদের এখানে একবার টাকা দেবে, কিন্তু যত ইচ্ছা খাবে।
গ্রামের মানুষের জন্য যে তোরা এতটা ভাবছিস সেটাই অনেক। আচ্ছা, তোদের ওই পাশের খালটায় কি করবি রে? কি আর করব, ভাবছিলাম বিক্রি করে দেব। অনেক বড় খাল, ভালো দাম পাবে। আমি বলছি কি, তোরা তো হোটেলটা চালাচ্ছিস, ওটা এখন বিক্রি করিস না, কাকুর একটা স্মৃতি রেখে দে। আর তাছাড়া ওটা তো এখন শুকনো, শুধুমাত্র মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলে ভর্তি হয়, তোদের তো অসুবিধে হবে না? না না, অসুবিধা কিছু নেই। তবে থাক, কখন কি দরকার পড়ে যায় বলা তো যায় না। ঠিক আছে, তুমি খাও খাও, আমি আরো অন্য কাস্টমারদের দেখি। সত্যি মেয়ে দুটো কত ভালো, খারাপ সময় এদের পাশে দাঁড়িয়ে সত্যি আজকে আমার খুব ভালো লাগছে। তোরা আমার কথা শুনবি না? আমার সামনে হোটেল খুলে আমারই লস করিয়ে দিবি? এটা তো আর হতে দেয়া যায় না। এবার দেখ তুই শুধু আমি কি করি। তোর এই সধের ছাগলগুলো প্রত্যেকটা মরবে। ইঞ্জেকশন একবার দিয়ে দিলে আর কেউ আটকাতে পারবে না। সকালে উঠে দেখবি সব টিসে গেছে। ব্যাস, আমার কাজ এখন শেষ হয়ে গেল। এবার আমি নিশ্চিন্তে বাড়ি যাই। আশা করছি ওরা বুঝতে পারবে এটা আমিই করেছি, আর আমাদের সাথে লাগতে আসবে না। ওটুকু মেয়ে তার আবার অত বড় কথা, আমাকে অপমান করবে। এবার দেখ, যদি ওবা কটা ছাগল দিয়ে কিছু একটা ইনকাম করতে পারতিস, সেটাও বন্ধ হয়ে যাবে। নাকে দেবে মরবি তোরা। হায় হায় বিধাতা, তুমি কি আমাদের থেকে একেবারে মুখ ফিরিয়ে নিলে? এই রকম ভাবে একের পর এক ক্ষতি করে দিয়ে যাচ্ছ আমার। এর থেকে মরে যাওয়া ভালো। মা, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? এরকম কথা বলতে নেই। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এই ছাগলগুলো এমনি এমনি মরে যায়নি কাকিমা, এগুলোকে বিষাক্ত ওষুধের ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছে। এই দেখো কেমন শরীরটাও নীল হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওই রফিকুল সব করেছে। আগের দিন বললো না তোদের ছেড়ে দেব না, এই কাজ ও ছাড়া কেউ করতে পারে না। ও আমাদের হোটেল খুলতে বারণ করেছিল, আমরা বারণ শুনিনি, তাই এত বড় ক্ষতি করে দিল আমাদের। আমি হোটেল বন্ধ করে দেব। এরকম ভাবে ক্ষতি হতে থাকলে শেষ পর্যন্ত আমাদের কি হবে? তোরা চিন্তা করিস না, তোরা ব্যবসা করবি, তবে আর 1 মাস পর থেকে, এই 1 মাসের মধ্যে আমি তোদের ওই খালের মাঝখানে একটা বাড়ি বানিয়ে দেব। আর এমনভাবেই রাস্তা বানাবো যেটা তুলে নেওয়া যাবে। যখন ইচ্ছে নামাবি, যখন ইচ্ছে তুলে নিবি। সেটা আবার হয় নাকি? হয় হয়, কাঠের রাস্তা হয়, তাহলে তোরা নিরাপদ থাকবি, কেউ তোদের ছুঁতেও পারবে না। হ্যাঁ, বুদ্ধিটা বেশ ভালো। তাহলে তুমি কাজ শুরু করো, কিন্তু ততদিন আমাদের হোটেল বন্ধ রাখতে হবে। হ্যাঁ, ওই রফিকুলকে বিশ্বাস করাতে হবে যে তোরা হোটেল বন্ধ করে দিয়েছিস। হ্যাঁ, আমার বাড়ি তৈরি হয়ে গেলে যখন তোরা ওখানে থাকবি তখন আবার হোটেল খুলিস। তোরা যা করিস রে বাবা কর, দেখিস আর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এমনিতেই হাতে টাকা পয়সা নেই। এই ভাইপোটা আছে তো, তাহলে আর কোনো চিন্তা করিস নি, আমি সব সামলে নেব। তোরা আবার আমার সামনে হোটেল খুলছিস? 1 মাস বন্ধ রেখেছিলিস, কত সুন্দর বেচাকেনা হচ্ছিল আমার। এবার প্রত্যেক দিন আমাদের হোটেল খুলবে। জানি আমাদের ছাগলগুলোকে তুমিই মেরে ফেলেছিলে, তবে আর পিছবো না। তুমি কি করতে পারো করে নাও। যত বড় মুখ নয় তত বড় কথা। মূর্খ মেয়ে, তুই আমাকে এরকম ভাবে বলছিস? বলবো না তো কি? তোমার কিচ্ছু মুরদ নেই, ওই জন্যই তো আমাদের ক্ষতি করেছিলে। আমার ব্যবসার সামনে যে আসবে আমি তাকে সরিয়ে দেব। কয়েক মাস আগে আমার ব্যবসার মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তোদের বাবা, তাই তাকে সরিয়ে দিয়েছি। কি? আমার বাবাকে তোমরা মেরেছো? তুমি আমার বাবার খুনি। আমরা তো ভেবেছিলাম বাবা অসুস্থ, তাই মারা গেছে। তখন তো শুধু তোর বাবাকে মেরেছি, এখন এবার তোরাও মরবি। আমার ব্যবসার সামনে যে আসবে সেই মরবে। আমার বাবাকে মেরেছো? আমার বাবাকে মেরেছো, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই, তাই কিছু করতে পারছি না। কিভাবে তোমাকে এমন শাস্তি দেব, সারা জীবন আফসোস করবে। দেখ, আমি তোদের এখনো ভালোভাবে বলছি, আমার রাস্তা থেকে সরে যা। তোরা ছোট মেয়ে, নইলে কিন্তু ভালো হবে না। আমরা এই
ব্যবসা করেই ছাড়বো। তুমি আমাদের একটা কিছু করতে পারবে না। চলে আয় দিদি, এসব উল্টোপাল্টা লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই। তোকে আমি শাস্তি দেবই। কি হয়েছে রে? হঠাৎ এই সন্ধেবেলায় আমার বাড়িতে এলি? দাদা, আজকে তোমার সাহায্য লাগবে। হ্যাঁ, কি করতে হবে বল, আমি নিশ্চয়ই করব। কিছু বিপদ হয়েছে নাকি? আজকে প্রায় 1 মাস পর আমরা আমাদের হোটেল খুলেছিলাম। হোটেল খুলতে যাওয়ার সময় রফিকুলের সাথে একটু ঝামেলা হয়েছিল। রাগারাগি করার সময় ও একটা সত্যি কথা বলে ফেলেছে। সত্যি কথা? কি সত্যি কথা? আমাদের বাবা কোনো অসুস্থতায় মারা যায়নি। ওই রফিকুল ষড়যন্ত্র করে আমাদের বাবাকে মেরেছে। আবার বলছে ওর ব্যবসার মাঝে যে আসবে তাকেই নাকি শেষ করে ফেলবে। রাগে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। বোন বোন এখন রাগ করার সময় নয়, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আজকে যে হারে রাগারাগি হয়েছে, আমার বিশ্বাস আজকে রাতে কিছু একটা করতে আসবে ওই রফিকুল। তোরা কোনো চিন্তা করিস না, তোরা তো খালের মাঝের বাড়িতে থাকিস, আবার রাতে রাস্তাটা কেউ তুলে নিস। ও কিভাবে পৌঁছায় আমিও দেখব। ঠিক আছে, রাত্রিবেলা আমি থাকবো, লুকিয়ে পাহারা দেব। হ্যাঁ, একটু পাহারা দেওয়ার জন্যই তোমাকে বলতে এসেছিলাম। যদি একবার হাতে নাতে ধরতে পারি তাহলে ওর আর রক্ষে নেই। আমি তো ওকে মেরেই ফেলবো। রমলা, অত রাগ করলে হয় না। তোর বাবার খুনিকে শাস্তি দিতে চাস তো? দিতে চাই মানে? একবার হাতের কাছে আসুক না, আমি ওকে খুন করে ফেলবো। আবার মাথা গরম করে। এই সব কাজ মাথা ঠান্ডা করে করতে হয়। তাই তোকেও বলছি, মাথাটা ঠান্ডা কর, না হলে কিন্তু আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। নিশ্চয়ই তুই সেটা চাস না? না না, আমি চাই ওই রফিকুল ধরা পড়ুক। আমি মাথা ঠান্ডা করলাম। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, সন্ধে হয়ে এসেছে। আরে বলা তো যায় না রাস্তায় কখন কি বিপদ আপদ ঘটবে। সাবধানে বাড়ি যা, আমি ঠিক সময় পৌঁছে যাব। ওরে সাবাস, এরকম ভাবে বাড়ি এরা কবে করলো? এদের বাড়ির কাছে পৌঁছানো তো বেশ কষ্টকর হবে। সে যাই হোক, এদের আমি আজকে মেরেই ফেলবো। খালে তেমন পানি নেই, সাঁতার কেটে পৌঁছে যাওয়া যাবে। কি রে রফিকুল, এত রাতে এখানে কি করতে এসেছিস? তুই কি ভাবছিস তোকে আমরা ছেড়ে দেব? সেটা আর আজকে আর হচ্ছে না। আরে আরে, এ আবার কোত্থেকে এলো? আমি তো চারিদিকটা ভালোভাবেই দেখে নিলাম, কেউ তো ছিল না। কিছু একটা বলে কাটিয়ে দিতে হবে। এবারে আর ক্ষতি করতে পারবে না গো, সেরকম ব্যবস্থা আমি করে দিয়েছি। আর তুমি যেই পানিতে ঝাঁপ দিয়েছো সেই পানিটা একদম পচা। তুমি ওটার কিছুক্ষণের মধ্যেই তোমার সারা শরীর চুলকাতে শুরু করবে। সে কি? আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, খালে পড়ে গেছি। ও আচ্ছা, এরপর আবার মিথ্যে কথা? এই কে কোথায় আছো? সকালে বেরিয়ে এসো, চোর ধরেছি। তুই চেঁচাচ্ছিস কেন? চুপ কর ভাই, তো যত টাকা লাগে আমি দেবো, তুই চুপ কর। টাকা দিয়ে কিচ্ছু হবে না। আজকে তুই উচিত শিক্ষা পাবি। তোকে আমরা মারবও না, ধরবও না, তুই যেতে পারিস। তবে তুই যেই পানিতে ঝাঁপ দিয়েছিলিস সেই পানি তোর কি অবস্থা করে দেখ। সারা শরীর চুলকাবে। এর ওষুধ কোথাও নেই, আমাদের গ্রামে তো কেউ তৈরিই করতে পারেনি। অন্য গ্রামে যেতে যেতে ততক্ষণে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বাবাকে মেরেছিলিস না, এবার তুইও মরবি। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি করলে এই চুলকানি থামবে আমাদের, দয়া করে বলো। যদি বলে দেওয়ারই হতো তাহলে এত কিছু করতাম কেন? তুই খুন করেছিস, আর খুনের কোনো ক্ষমা হয় না। আমরা আর তোর দিকে ফিরেও তাকাবো না। তুই চুলকানিতেই মর। ভালো বুদ্ধি পাতিয়েছিস নীলা। হ্যাঁ, নিজের ভুলে প্রায়শ্চিত্ত এভাবেই করুক। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল।